শান্ত ফ্রেশ হয়ে সোফায় বসে আছে, মাথা ফেটে যাচ্ছে তার। একটু কফি হলে ভালো হতো, এটা বলেই সামনে তাকিয়ে দেখলো টেবিলের উপর ধোয়া ওঠা কফির মগ। খুশি হয়ে মগটা হাতে নিতেই দরজার দিকে তাকালো সে। আহানা চলে গেছে মগটা রেখে। শান্ত যখন দরজার দিকে তাকালো তখন আহানার শাড়ির গোলাপি আঁচলটাই শুধু দেখেছে সে। তারপর হেসে কফিটা খেতে খেতে সোফায় হেলান দিল শান্ত। আহানা উকি দিয়ে দেখলো আবার শান্ত কফিটা খাচ্ছে কিনা। আমি নাকি বউয়ের দায়িত্ব পালন করি না? এখন কার হাতের বানানো কফি খেয়ে মন জোড়াচ্ছে? এই লোকটা আমার কোনো গুণেই দেখে না। নওমি আবার বলল উনি নাকি বলেছেন আমি শুধু তার। কেউ গলা কেটে বললেও আমি এই কথাটা বিশ্বাস করব না। আজকে একটু ছুঁয়ে দেখো আমাকে, তোমার হাড্ডি একটাও আস্ত রাখবো না। ভালো ভালো ওনাকে সেই সন্ধ্যা থেকে ডিনারের সময় পর্যন্ত আগলে রেখেছিলাম, আর উনি এখন এসে বলে আমার দাঁড়িতে সমস্যা। কথাগুলো উপেক্ষা করে আহানা শুয়ে পড়েছে আরেক দিকে ফিরে। শান্ত ওকে শুতে দেখে এবার নিজেও এসে পাশে শুয়ে পড়ল। রাত তখন মনে হয় 1টা কি 2টা বাজে। আহানা নিজের কোমরে কারোর হাতের স্পর্শ পেয়ে লাফ দিয়ে উঠে পড়ল। পাশে শান্ত ছাড়া আর কেউ নেই, তার মানে এটা ওরই কাজ। এই স্টুপিড, উঠুন বলছি। বেয়াদবি করার জায়গা বানা না। আপনার সাহস হলো কি করে আমাকে ছোঁয়ার? শান্ত চোখ ডলতে ডলতে উঠে বসে বলল, এই কি সমস্যা, ভূতে টুতে ধরেছে নাকি? হ্যাঁ, এমন যাচ্ছাও কেন? আপনি আমার কোমরে হাত দিলেন কেন? লজ্জা শরমের মাথা হয়েছেন? ও আচ্ছা, আমি কি জানি, ঘুমে ঘরে ভুলে হাত চলে গেছে হয়তো, সরি। সরি বলে শান্ত আবারও শুয়ে পড়ল। এদিকে আহানা সারা শরীরে কাঁটার মতন সবকিছু দিচ্ছে। একেবারে কোমরেই হাত দিল। কি বেয়াদবি একটা ব্যাপার স্যাপার। এখন তো একসাথে শুইতেও ভয় করছে আমার। কি করবো এখন? আহানা আঁচল দিয়ে পেটটা ভালো করে ঢেকে কাঁথা মুড়ি দিয়ে আরেকটু দূরে গিয়ে শুয়ে পড়লো। এবার রাত এবার 2টার শেষ প্রান্তে। আহানা তার কানের কাছে কারো গরম শ্বাস নিঃশ্বাস টের পাচ্ছে। সে মুখটা ঘুরিয়ে দেখলো শান্ত চোখ বন্ধ করে মুখটা ওর ঘাড়ের সাথে লাগিয়ে ধরে নিশ্চিতভাবে গভীর ঘুমে আছে। আহানা নড়তে যেতেই শান্ত আবারও হাতটা ওর কোমরে রেখে ঘুমের ঘরে বলল, আহানা, বাচ্চাদের মতো ছোটাছুটি করিও না। তুমি না আমার 2বার বিয়ে করাবো? আমার কথা আমাকেই ফেরত দিচ্ছে। মাঝরাতে হয়ে ফায়দা লুটতে যাচ্ছে, তা হতে দিব না আমি। ছাড়ুন। আহানা উঠে আবারও বসে গেল। শান্ত হাতটা দুম করে আহানার শোয়ার সাইডে ফেলল। তার ঘুম ভাঙেনি এখনো। আহানার মন চাচ্ছে শান্তকে ধরে এক ধাক্কা দিয়ে খাট থেকে ফেলতে। ঘুমের ঘরে না জানি আর কি কি করে ফেলতো। আমার আজকের রাতের ঘুমের একদম 12টা বাজিয়ে দিয়েছে এই লোকটা। একবার কোমরে হাত তো একবার ঘাড়ে মুখে, উফ, এখানে সেখানে এত তো ঝগড়া করতো এতকাল ধরে। আমি তো এর চরিত্রের কথা ভুলেই গেছিলাম। সে শুরুতে কিস করতে চেয়েছিল। এই এই, এই শান্ত প্রচন্ড রকম বিরক্তি নিয়ে উঠে বসলো। নাক আর চোখ দুটো লাল হয়ে আছে। দাঁতে দাঁত চেপে সে বলল, কি হয়েছে? আহানা গাল ফুলিয়ে বলল, আপনি একবার আমার কোমরে হাত দেন, তো একবার ঘাড়ের কাছে মুখ রাখেন। এসব কোন ধরনের বেয়াদবি? শান্ত একটু এগিয়ে গেল আহানার দিকে। আহানা মনে হয়েছে তাকে কেউ খুন করতে আসছে। সাথে সাথে সে দেয়ালের সাথে লেগে গেল। শান্ত দেয়ালে ওর একটা হাত রাখলো আহানার পাশ দিয়ে নিয়ে, তারপর বলল, আর কিছু তো করিনি, তাই না? ঘুমের ঘরে মানুষ আরো অনেক কিছু করে ফেলে। যেমন ধরো না, তুমি একদিন ঘুমের ঘরে আমার রূপ পর্যন্ত চলে এসেছিলা, ঠিক তেমন। আর আমি জাস্ট... কথাটা শান্ত আহানার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল। আহানা গায়ে কাঁথা টেনে তোতলাতে তোতলাতে বলল, সরুন এখান থেকে, ডিস্টেন্স রেখে ঘুমান। এমন করে টাচ করবেন না আমাকে, আমার ঘুম হয় না। কাঁথাকে লম্বা করে বালিশ বানিয়ে মাঝখানে রাখো, তাহলেই তো হয়। এই শীতে আমি কাঁথা ছাড়া থাকবো? তো আমি কি করবো, তুমি বলে দাও। এত চিকন একটা বেডে আমরা দুজন শুবো, একজন আরেকজনের সাথে লাগতেই তো পারে ঘুমের ঘরে। আর সেটাতে তোমার যখন সমস্যা, তুমি বড় তৈরি করে দাও, আর বড় তৈরি করে ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। আহানা কি আর করবে, কাঁথা দিয়ে বালিশের মতন বানিয়ে মাঝখানে রেখে শুয়ে পড়লো পাশে। গায়ে সোয়েটার আছে, তাও সারা শরীর শীতে কাঁপছে। শেষ রাতে আর থাকতে না পেরে আহানা কাঁথাটা মাঝখান থেকে সরিয়ে নিয়ে গায়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকাল সকাল শান্ত উঠে পড়েছে সাজেকে সকাল দেখবে বলে। আহানাকে জাগাতে চায়নি, কারণ কাল সারা রাতে ও ঠিকমতো ঘুম হয়নি তাহা জানা আছে। তাই ওকে আর জাগালো না শান্ত। নিজে উঠে ফ্রেশ হয়ে নিয়ে কটা হুড়ি ভরে বেরিয়ে গেল মর্নিং ওয়াকে। আহানা তার চলে যাওয়ার 1 ঘন্টা বাদেই জেগে গিয়েছে, তাও রিমোট ডাকাডাকিতে। তখন মনে হয় সকাল 7টা বাজে। আহানা গলা ব্যথা আর মাথা ধরার জন্য কথাও বলতে পারছে না। গায়ে হাত দিয়ে বুঝলো তার জ্বর এসেছে। এই শান্তর জন্য এমনটা হলো। বেয়াদব আমাকে এত কষ্ট দিচ্ছে। আহানা উঠে গিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। সবার আগে দাদির সামনে পড়তে সে মিষ্টি হাসি দিল, কিন্তু দাদি হাসলেন না। ফ্যাকাশে মুখে বললেন,
নতুন বউরা সকাল সকাল তৈরি হয়ে রুম থেকে বের হয়, তুমি দেখি কালকের শাড়িটা এখনো পরে আছো। গোসল করো নাই নাকি? রিমুকে দিয়ে আমি তোমাদের বাথরুমে গরম পানি পাঠিয়েছি, যাও গোসল করে নতুন পোশাক পরে বের হও। আহানও মাথা নাড়িয়ে আবারও রুমে ফেরত যাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কোথাও শান্তকে দেখলো না সে। গোসল করতে গিয়ে দেখলো পানিও ঠান্ডা হয়ে গেছে। তাও গোসলটা সেরে নিয়ে একটা বেগুনি রঙের সুতির শাড়ি পরে সে রেডি হয়ে নিল। ভেজা চুল গায়ে লাগতেই শীত মনে হয় ঘাড় চেপে ধরেছে। কাঁপতে কাঁপতে আহানা হাঁটছে রুম থেকে বেরিয়ে। সোফা রুমের দিকে যাচ্ছিল সে, হঠাৎ শাড়ির সাথে লেগে পরিচিতা নিতেই শান্ত ধরে ফেললো ওকে। আহানা ঠিক হয়ে দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে চলে গেল আবার। এই মেয়েটা এত ভোরে গোসল করলো কেন? এমন ভাব করছে যেন সিরিয়াসলি সে আমার সাথে একটা সম্পর্কে আছে। গোসল করলো কেন সেটা তো বুঝলাম না। জ্বর মারিয়ে ছাড়বে, তারপর আম্মু আমার মাথা খাবে। আহানা গিয়ে সোফায় বসে আছে। ওর পাশে রিমু বসে ফোনে গেমস খেলছে। ফুপু মুড়ি আর মুরগি এনে বললেন। তা ঘুম হলো তো নতুন জায়গায়? আহানা বলল শান্তও এসে গেছে ততক্ষণে। ফুপু ভ্রুকুচকে বললেন, তোমার শরীর খারাপ নাকি? কথা এমন শোনাচ্ছে কেন? এত ভোরে আবার গোসলই বা করলে কেন? ফুফু একটু কথা শোনো তো। ওকে কে বলেছে এত ভোরে গোসল করতে? জ্বর হলে তখন কি হবে? জ্বর হলে কি হয়ে গেছে অলরেডি, কপাল ছুঁয়ে দেখো। শান্ত চোখ রাঙিয়ে বলল। এবার খুশি তো তুমি? দাদি এসে কঠিন গলায় বললেন, নতুন বউ বাসি কাপড়ে থাকা শোভা পায় না বলেই তো আমি ওকে জোর করে গোসল করতে বললাম। এইটুকু জানো না নীলু? ফুপু মাথা নিচু করে বললেন, আসলে শহরে মেয়ে তো, জায়গা বদলালে সেখানকার পানির সাথে মিশতে সময় লাগে। এই সিজনে জ্বর হলে তো সমস্যা, তাই বললাম। ওসব সেরে যাবে, এরকম একটু আধটু জ্বর হলে কিছু হয় না। তোমরা নাস্তা করো তো। মুড়ি মুরগি খাওয়া শেষে ফুপু বলল 8টায় নাস্তা দেবে, ততক্ষণ গিয়ে রুমে বসতে। আহানা উঠে সেদিকে ছুটতেই শান্ত ওর সামনে গিয়ে দাঁড়ালো। কি? যখন তোমার জ্বর তখন গোসল করলে কেন? জ্বরের ভয় বেশি নাকি দাদির ভয় বেশি? আর একটু জ্বরে কিচ্ছু হয় না, চলুন না একটু বাইরে থেকে ঘুরে আসি। ধরো। এটা কি? আমি তো নাকি তোমার কেয়ার করি না। ভোর 6টায় উঠে মর্নিং ওয়াকে গিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা পথ গিয়ে একটা লোককে দেখলাম, তার বাসা থেকে বের হচ্ছে হাতে নিয়ে 12-13টা চাদর। ব্যাস কিনে নিলাম একটা তোমার জন্য। বা, আহানা খুশি হয়ে চাদরটা গায়ে মরিয়ে নিল। শান্ত ভ্রু কুচকে হাত দিয়ে ওর কপালটা চেক করে মুখটা কালো করে হাঁটা ধরলো। আহানা ওর পিছু পিছু আসছে। মাটির একটা পথ, দুপাশে বন। তারা একটা পাহাড়ের উপর দিয়ে হাঁটছে। মূলত ফুবুদের বাসাটাই ওখানে। কুয়াশা আর কুয়াশা, ঠান্ডা পরিবেশ। আহানা এদিক ওদিক দেখতে দেখতে হেঁটে চলেছে। অনেকটা পথ হাঁটতে হাঁটতে তারা তাদের কারের দেখা পেল, যেটা এখানে পার্ক করে রাখা। শান্ত তার কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন বের করে ছবি তুলছে এখন। আহানাও এসে পাশে দাঁড়ালো। চাদরটা আনাতে আহানা শান্তর প্রতি কিছুটা হলেও খুশি হয়েছে। মনে মনে ভালো লাগা কাজ করছে। শান্ত ছবি তুলতে তুলতে বলল, এইভাবে কি দেখো, প্রেমে টেমে পড়লা নাকি? আহানা সাথে সাথে মুখটা আরেক দিকে ঘুরিয়ে নিয়ে বলল, কিসের প্রেম? আমার প্রেম নেওয়ার মতন ক্ষমতা আছে আপনার? বুঝলাম না। আমি প্রেমে পড়লে সেই মানুষটাকেও প্রেমে ফেলবো, তারপর সে পারবে তো নেশা থেকে বেরোতে? শান্তকে চ্যালেঞ্জ করছো? কিসের চ্যালেঞ্জ? আমি তো আপনার প্রেমেই পড়লাম না, আপনি প্রেম থেকে তো দূরে। শান্ত হঠাৎ ফোনটা পকেটে পুরে আহানার কোমরে হাত দিয়ে ওকে কাছে টেনে নিয়ে আসলো। আহানা এতক্ষণ ডায়লগ মারতে মারতে হুট করে এমন একটা সিচুয়েশন চলে আসবে ঠিক ভাবেনি সে। শান্তর দিকে না তাকিয়ে ডানে বামে তাকালো সে। দূর দূরান্তেও কেউ নেই, শুধু সে আর শান্ত, আর তাদের সাদা কারটা, সাথে কিছু কুয়াশা ভাসমান অবস্থায় দোদুল্যমান। তুমি না হয় আমাকে প্রেমে নেশায় ফেলবে, কিন্তু আমার প্রেমে পড়লে তো তুমি মরেই যাবে। অবশ্য অলরেডি প্রেমে পড়েই গেছো। তা না হলে বিয়ে চুক্তিটা শেষ হওয়ার কথা শুনে কাউকে কিছু না বলে রিয়াজের বিয়ে থেকে একা বাড়ি চলে আসাকে আমি কি ধরে নিতাম? আহানা হালকা কেশে শান্তকে হাত দিয়ে আলতো করে সরাতে সরাতে বলল, ওটা কিছু না, এমনি মন খারাপ ছিল বলেই। বলেই চলে এলে? আবার বললে কেন? আমি বললাম চুক্তিটা শেষ হলে তুমি মুক্ত। এটা বলে খোঁচাও তো মেরেছিলাম। দ্বিতীয়বার বিয়ে কি এমনি এমনি করেছিলাম নাকি আমি? শান্তর মুখে সব সত্য শুনে এই ঠান্ডার মাঝেও আহানার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শান্ত মুচকি হেসে আহানার কোমর থেকে হাতটা সরিয়ে নিয়ে সামনের দিকে তাকিয়ে কারের সাথে হেলান দিয়ে দাঁড়ালো আবার। আহানা লজ্জা পেয়ে আরেকদিকে ফিরে হাঁটা ধরল। কিছু দূর গিয়ে থেমে গেল সে। তারপর মাথা তুলে দূরের একটা পাহাড়ের দিকে তাকিয়ে রইল। সত্যি কি সে সেদিন শান্তর প্রেমে পড়েই ওকে দ্বিতীয়বার বিয়ে করেছিল? এই মেয়ে শোনো।
আহানা পিছন ফিরে তাকালো। এই শীতের মধ্যে আর বাইরে থাকতে হবে না, চলো এখন। আহানাও বাধ্যমের মতন শান্তর সাথে বাড়িতে ফিরে গেল। টেবিলে নাস্তা দিচ্ছে ফুপু আর ফুপুর জারা মিলে। আহানা এক কোনায় গিয়ে বসলো, কারণ সবার সাথে কাজে হাত লাগাতে চেয়েছিল, কিন্তু ফুপু দেয়নি। ফুপু শান্তকে বলল আহানার শরীর ভালো হলে ওকে নিয়ে ঘুরে আসতে, বাসায় থাকতে হয়তো বোরিং লাগবে। শান্ত রুটি মুখে নিয়ে বলল, না, আজ আরো বের হবে না, জ্বর বাঁধিয়ে নিয়েছে, এখন আর বের হতে হবে না, পরে অসুখ আরো বাড়বে। সেটা ঠিক বলেছিস। আহানা নাস্তা করে এসে আবারও শুয়ে পড়েছে। শরীর খারাপ লাগছে। সবার মাঝে বসে থাকলে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে। ওদিকে শান্ত ফুপুর কাছ থেকে ওষুধ নিতে গেছে আহানার জন্য। আহানা মায়ের সাথে কথা বলে নিল। মনটা এখন একটু হালকা লাগছে। শরীর খারাপের কথা আহানা জানালো না মাকে। আবার শুধু নিতে দেখলো শান্ত দাঁড়িয়ে আছে, হাতে 1 কাপ চা, ধোয়া ওঠা গরম চা। শান্ত চায়ের কাপটা ওকে এগিয়ে দিল, তারপর ওর পাশে বসে ওর কপালে হাত দিয়ে জ্বর চেক করে নিল। আহানা তো রীতিমতো শখ, চোখ ইয়া বড় করে সে শান্তর কাছে অবাক হচ্ছে বারবার। অমন করে কি দেখো তুমি? এত কেয়ার করছেন তো তাই। তোমার শরীর খারাপ আর আমি খেয়াল না রাখলে ফুফু আম্মুকে জানিয়ে দেবে, তারপর আম্মু আমার সাথে রাগ করে থাকবে। আন্টির ভয়ে এত কেয়ার করছেন? তা নয় তো কি। ও। শান্ত উঠে চলে গেল আবার। আহানা চা শেষ করে বিছানা থেকে নেমে রুমটার পেছনে দরজাটা খুলে বাইরে বের হলো। সূর্য এখন মাথার উপরে, তাও শীত আমেজ আছে। দূরে ফুপুকে দেখা যায়, উনি বড় একটা মাছ কাটছেন। আহানা সেদিকে না গিয়ে উল্টো দিকে গেল। একা একা হাঁটতে মোটামুটি লাগছে। মাটিগুলো হলুদ হলুদ। আহানা কিছু দূর গিয়ে একটা দোলনা দেখতে পেল। মেহগুনি গাছ দুটোর মাছ বরাবর লাগানো, সম্ভবত কোনো বাচ্চার জন্য বানানো, তবে কম ওজনের বড়রাও বসতে পারবে। আহানা এই সুযোগ হাত ছাড়া করলো না, গিয়ে দোলনাটায় বসে পড়লো। নিজে নিজে ডুলতে লাগলো সে। ভালোই লাগছে। কিছু সময়ের জন্য শরীরটা ফুরফুরে লাগছে। শান্ত উষার সাথে কথা বলা শেষ করে ফোনটা পকেটে রাখতে রাখতে দক্ষিণ দিকে তাকাতেই আহানাকে দেখলো। আহানা বাচ্চাদের মতন একটা দোলনায় দোল খাচ্ছে। শান্তর মনে পড়ে গেল ছোটবেলার কথা। তাদের বাসার বাগানটায় একটা দোলনা বানিয়েছিল শান্ত আর আহানা মিলে। তারপর সারা দিন সেটাতে দুজনে মিলে দুলতো। কতবার পরে হাত পা কেটেছে দুজনের। একদিন তো উড়ে গিয়ে বন পরিষ্কার করার মেশিনের উপর পড়ছিল আহানা। হাত পুরো জখম হয়ে গিয়েছিল তার। আহানার হাতে হয়তো দাগটা এখনো আছে। শান্ত কাছে এসে আহানার হাত ধরে ওকে দোলনা থেকে নামিয়ে নিল। কি সমস্যা? দেখি তোমার হাত। শান্ত আহানার হাত উল্টো করতেই দেখলো ছোটবেলায় সেই দাগটা এখনো আছে, তবে তার পাশে আরেকটা দাগ। শান্ত কপাল কুঁচকে বলল, এটা আবার কিসের দাগ, কবে হলো? আহানা হাতটা সরিয়ে নিয়ে বলল, আপনার কি? এই শুনছো? আরে তোমাকেই বলছি, এখনো তো আমাদের গুড নিউজটি তোমাকে দেওয়াই হয়নি। জানো, ইতিমধ্যে আমরা আরো একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, যে চ্যানেলটির নাম দিয়েছি কোকন ফিল্ম। এবং এই চ্যানেলটিতে বিভিন্ন রকমের ভালোবাসার শর্ট ফিল্ম ভিডিও এবং রোমান্টিক ভালোবাসার গল্পগুলো তো থাকছে, সেই সাথে আমাদের আজব প্রেম এবং কোকন ডায়েরি দুইটি চ্যানেলে যে সকল ভালোবাসার গল্পগুলো আপলোড করা হয়, প্রত্যেকটা গল্পের সকল পর্ব তুমি আমাদের এই নতুন চ্যানেলটি থেকে দেখতে পারবা। ঠিক আছে? আর হ্যাঁ, তুমি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে তোমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি ভিজিট করো। যদি ভালো লাগে তোমার যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। কেমন? ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমার কি মানে? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও সোজাসুজি, কথা ঘোরাতে হবে না এত। রতন একদিন জোরে জোরে করতে চেয়েছিল তো, আমি দৌড়তে গিয়ে পড়ে হাতের এমন অবস্থা হয়েছে। কত বছর ধরে জ্বালিয়েছে তোমাকে? অনেক বছর ধরে। এই জন্যই তোমাকে বিয়ে করে বাঁচিয়ে দিয়েছি আমি, তুমি তো সেটা বুঝতেই চাও না। চলুন এখন একটু ওই দিকটায় যাই। ঘুরবা এই শরীর নিয়ে? কেন? আমি তো বেশ আছি, জ্বরটা নেই। আই এম ফাইন। ফাইন হলেই ফাইন, চলুন তাহলে। শান্ত আহানার হাত ধরে হাঁটছে। আহানাও চুপচাপ শান্ত থেকে গম্ভীর একটা লুক নিয়ে তালে তাল মিলিয়ে হাঁটছে। দুজনেই নীরব, কারো মুখে কোনো কথা নেই। আহানা এবার মুখ খুলল, তাও 15-16 মিনিট পর। সে বলল, আমার হাত ধরা হাঁটা কি জরুরি? শান্ত হাতটা না ছেড়ে হাঁটতে হাঁটতে বলল, ধরাটা জরুরি নয়, তবে অসুস্থ তো তাই ধরতে হয়, না জানি আবার গড়াইয়া গড়াইয়া পাহাড়ের নিচে না পড়ে যাই ভেবে। আহানা মুখ বাঁকিয়ে বলল, আর কোনো কারণ নেই আমার হাত ধরার। শান্ত থেমে গেল এবার। তারপর মুখটা শক্ত করে বলল, তুমি আসলে কি শুনতে চাও? এটাই তো যে আমি তোমাকে ভালোবাসি। কথাটা ভুল আহানা, আমি তোমাকে ভালোবাসি না আর পছন্দও করি না, তবে তুমি আমার স্ত্রী।
লিগালি ওয়াইফ যাকে বলে। তোমার প্রতি করার সব কেয়ার আমার থেকে প্রাপ্য, তোমার অধিকার, এর বাইরে আর কিচ্ছু নয়। আর ভালোবাসাটা এমন জিনিস, না হলে যে বিয়ে হলে একসাথে থাকতে থাকতে উতলায় পড়তো। ভালোবাসাটা এমন একটা জিনিস আমাদের মধ্যে, যেখানে আমি বলতে পারবো না আদৌ আমি তোমাকে ভালোবাসি কিনা, আর তুমিও বলতে পারবো না বাসো কিনা। মুখে বললেই সেটা ভালোবাসা হয় না। আমার আপনার ভালোবাসা চাইও না, থাকুন আপনি। আহানা হনহনিয়ে উল্টো পথ ধরে ফুপুদের বাসার দিকে চলে গেল। শান্ত রোবটের মতন ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আহানার চলে যাওয়া দেখে যাচ্ছে। এই মেয়েরা একটা কথা ক্লিয়ার করে কেন বুঝতে চায় না? কেন এত প্যাঁচ বের করে কে জানে? কোনো কিছু সোজাসুজি নেওয়া যায় না নাকি? হ্যাঁ, নিলে কি ওকে টাকা দিতে হবে আমাকে? আহানার কান্না আসছে, তাও কোনো রকম নিজেকে সামলিয়ে সে রুমে এসে খাটের এক কোনায় গিয়ে বসে পড়ল। শান্ত ভাই কি বোঝে না? আমি চাই সে আমাকে ভালোবাসুক, তবে আমি বাসি না। কেন বাসি না জানি না, তবে তার ভালোবাসা আমার দরকার। সে আমার স্বামী, আমি তার স্ত্রী। স্ত্রী হিসেবে এটাও তো আমার অধিকার, তাই না? তাহলে সে কেন আমাকে ভালোবাসে না? কি দোষ করেছি? কোমরে হাত দিছে বলে জাস্ট ঝাড়িয়ে তো দিয়েছিলাম, চর তো আর মারিনি। তাই বলে জোর করতে পারে না, সব শিখিয়ে পড়ে নিতে হয়। 1 মিনিট, আমি সব কি ভাবছি? ধুর, আহানা তোর মাথা গেছে। যে ছেলেটা তোর জন্মের শত্রু, তুই কিনা তার থেকে ভালোবাসা পাওয়ার জন্য উঠে পড়ে আছিস। ওয়াই? এখন থেকে ভাব নিয়ে থাকবি, ওই শয়তানটার ভালোবাসা তোর দরকার নেই। ওকে, লাগবে না লাভ টক, আমি এরকমই ঠিক আছি। শান্ত ল্যাপটপ নিয়ে একটা জামরুল গাছে উঠে বসে অফিসের কাজ করছে। ওর ফুফাতো বোন সেজোটা মানে রেশমি, সে পিক তুলছে আহানাকে আর বাকিদের দেখাবে বলে। অফিসের কাজের জন্য মানুষ কি না করে তা শান্তকে না দেখলে বিশ্বাসই করা যাবে না। শান্ত গাছে উঠেছে কারণ সেখানে একটু নেট আসে। আহানা মুখ গোমরা করে জানালার কাছে এসে দাঁড়িয়ে আছে। রেশমি আর রিমু হাসতে হাসতে এসে আহানাকে ছবিটা দেখালো। আহানা প্রথমে চিনতেই পারলো না এটা যে শান্ত। যখন মুখটা ভালো করে দেখলো তখন তার বিশ্বাস হলো। রেশমি আর রিমুর সাথে সেও হেসে ফেললো। রেশমি বলল, এটা লাইভ দেখতে হলে আহানা যেন বাড়ির পেছনে জামরুল গাছটার কাছে গিয়ে দেখে আসে। আহানাও এই সুযোগ হাতছাড়া করলো না, সেই দিকেই ছুটলো। কিছু দূর যেতেই হুড়ি পড়া ছেলেটা মানে শান্তকে দেখলো সে। শান্ত আরামসে গাছে বসে পা গুড়িয়ে তার উপর ল্যাপটপ রেখে কাজ করছে। সে আহানাকে এখনো দেখেনি। আহানা হাসি থামিয়ে আরেকটু সামনে এগিয়ে দেখতে লাগলো ওকে। ওদিকে বিচ্ছু বাহিনী আসছে এদিকেই। বিচ্ছু বাহিনী মানে হলো ওর ফুপুর ছোট জায়ের ছেলে 4টা। একটার বয়স 4, একটার বয়স 6, একটার বয়স 8, আর একটার বয়স 10। মেয়ের আশায় 4টা ছেলে হয়ে গেল তাদের। এদের জ্বালা পোড়ায় অতিষ্ঠ হয়ে ছোট যা প্রতিজ্ঞা করেছে আর বেবি নিবে না জীবনে। তো ওরা গাছটা নিচে এসে শান্তকে দেখেছে আহানার সাথে। তারপর আহানাকেও দেখে নিল একবার। এরপর 4 জনে মিলে গাছটাকে নাড়াতে শুরু করলো। গাছটাতে উঠতেও চাইলো। হঠাৎ ভূমিকম্প আসলো কই থেকে? অবশ্য পাহাড়ি অঞ্চলে এমন ভূমিকম্প হওয়া স্বাভাবিক ব্যাপার, বাট গাছের নড়াচড়া তো আমার কাছে অস্বাভাবিক লাগছে। এরকম বেশি বেশি নড়ছে কেন? শান্ত ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নিচে তাকালো। আহানা দাঁত কেলিয়ে চেয়ে আছে, আর ওর সামনে 4টা বাবু। এদেরকে সে চেনে, এবং চেনে বলেই তার কিছুটা ভয় লাগলো, কারণ এদেরকে একসাথে করে সবাই নাম দিয়েছে বিচ্ছু বাহিনী, যেখানে যাবে তুলকালাম বাঁধাবে। শান্ত ভাবলো জীবন ঠিক থাকতে গাছ থেকে নেমে যাবে, কিন্তু সেই কষ্ট করতে দিল না ছেলেগুলো। গাছ এত এত নাড়ালো যে শান্ত ল্যাপটপ নিয়ে নিচে পড়লো একদম আহানার গায়ে গিয়ে। এদিকে শান্ত যে আহানার গায়ে গিয়ে পড়েছে সেদিকে ভ্রুক্ষেপ না করে বিচ্ছু পোলাবানগুলো ল্যাপটপটা হাতিয়ে নিয়ে দৌড় মেরেছে। আহানা চোখ বন্ধ করে হাত দুটো শক্ত করে রেখেছে। শান্ত চুপ করে আহানার বন্ধ চোখগুলো দিকে চেয়ে আছে। দূর থেকে ফুপুর ছোট দেবর দৌড়ে আসতে আসতে বললেন, মাফ করবা শান্ত, আমার বিচ্ছু বাহিনী বুঝি তোমাদের খুব জ্বালাচ্ছে? উনার কথা শুনে শান্ত উঠে দাঁড়িয়ে পড়ল। আহানাও বসে গায়ের থেকে মাটি ঝাড়তে ঝাড়তে বলল, পড়ার সময় লোক দেখান নাকি? শান্ত চুল থেকে জামরুলের পাতা একটা নিয়ে ফেলতে ফেলতে বলল, অন্য কোনো মেয়ের গায়ে পড়লে বুঝি বেশি খুশি হতে? কথাটা শুনে আহানা ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালো। আর কিচ্ছু বলবে না সে, একদম দুর্বল জায়গায় কথাটা লেগেছে। আরো কিছু বললে আরো দুর্বল কিছু বলে বসবে এই লোকটা। সে চলে যেতে নিতেই ওপাশ থেকে শান্ত আরেকটা লাইন বলে ফেলল, আর সেটা হলো, এই যে মাত্র তোমার গায়ে পড়লাম, আবার ঠোঁটে তোমার নাক ছিল। অন্য কোনো মেয়ের নাক ছিল ভালো হতো বুঝি। আহানা রাগি রাগি চোখে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর চলে গেল। শান্ত তার ল্যাপটপের কথা মাথায় আসতেই এক দৌড় দিল। দৌড়ে গিয়ে সে বিচ্ছু বাহিনীকে দেখতে পেল। ওরা ল্যাপটপটা খোলার সব চেষ্টা চালাচ্ছে, কিন্তু শান্ত ছাড়া তার ল্যাপটপ খোলার সাধ্য কারও নেই। শান্ত এক ধমক দিয়ে ওদের হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে চলে আসলো। রুমে এসে আহানাকে পেল না সে। চিন্তায় আবারও বের হলো রুম থেকে। কোথায় গেল মেয়েটা? হেঁটে অনেকটা পথ এসে শান্ত আহানার দেখা পেল। মহারানী রোডের মাঝখানে দাঁড়িয়ে সাজেকের রিসোর্টগুলো দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। শান্ত মাথায় হাত দিয়ে আহানার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি
কাউকে না বলে এতটা পথ এসেছো কেন? এখন যদি রতন বা সাইমন এসে পড়ে তখন কি করবা? হাসালেন। ওরা এখানে কেন আসবে? রিসোর্টগুলো দেখলেই মন জুড়িয়ে যায়, তাই একটু দেখছিলাম, এই আর কি। রুমে আর কতক্ষণ থাকা যায়? ফুফুরা মাছ মাংস কাটে, ওসব দেখো তাহলেই তো হয়। আসতে গন্ধে বমি আসে বলেই বাইরে হাঁটাহাঁটি করছি। এটা তো সমস্যা, ওটাতেও সমস্যা। শান্ত আহানা হাত ধরে টানতে টানতে ফুপুদের বাসায় নিয়ে আসলো আবার। আহানা কোনো উপায় না পেয়ে ফুপুদের কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসেছে। রান্না শেষ হতে প্রায় ঘন্টাখানেক লেগেছে। ততক্ষণ আহানা সবার সাথে চুপচাপ বসেছিল, ওদের গল্পগুজব শুনছিল আনমনেই। তারপর রুমে আসতেই আহানার চোখ কপালে। তার ব্যাগ নেই, এমনকি শান্তর ব্যাগও নেই। ছোট্ট এলো নাকি? এই ভয়ে সে রুম থেকে বেরিয়ে সোজা ফুপুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তার ব্যাগ কোথায়? ফুপু খাবার বাড়তে বাড়তে বললেন, শান্ত নিয়েছে। নিয়েছে মানে? কোথায় নিয়েছে? শান্তর অফিসের অনেক কাজ বিফল ঘটতেছে বলে ও চাইছে তাড়াতাড়ি চলে যেতে, আর তাই আজই সাজেকের একটা রিসোর্টে উঠবে তোমাকে নিয়ে। তোমাকে মেঘ দেখাবে, ঘুরবে, তারপর সেখান থেকে চলে যাবে। মনে হয় এখন সে বুকিং দিতেই গেছে। আহানা মনে মনে অনেক খুশি হলো। তারপর আবার ফেরত গেল তাদের রুমের দিকে। যেতে যেতে দেখলো শান্ত আসছে। আহানা ওর কাছে গিয়ে বলল, বুকিং দিতে পেরেছেন? শুনেছি এখানে নাকি আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়, তা না হলে ভালো ভিউ পাওয়া রিসোর্টগুলোর রুম পাওয়া যায় না। ঠিক, আর ওরা আমাকে চিনে ফেলেছে, আর আমি যে তাদের বিরাট বড় একটা স্পন্সর তা তারা বুঝতে পেরে আমাকে আমার পছন্দ মতো রুম খালি করে দিয়েছে। স্পন্সর মানে? আপনি আবার কি প্রমোট করছেন? আরে করি না, এবার করবো। একটা সাজেক ব্লগ বানাবো, তা তাদের রিসর্ট নিয়ে। ব্যাস হয়ে গেল তাদের প্রমোট। এই হলো ইউটিউবারদের সুবিধা। জি, তারা হলে তুমি গিয়ে দেখো, এই সিজনে মানুষ 2-3 দিনের আগে থেকে বুকিং দিয়ে রাখে, আর সেখানে আমি গিয়ে 10-20 মিনিটেই পেয়ে গেলাম। সেলিব্রিটি বলে কথা। এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নাও, আমরা গিয়ে হোটেলে উঠবো। ওখানে ব্যাগ রেখে এসেছি আমি। আচ্ছা যাই হোক, এটা ভালো করেছেন। যা করেছি আমার অফিসের কাজের জন্যই করেছি, তাছাড়া আর কিছু না, বুঝেছো? আহানা চলে গেল যেন সে কথাটা শুনেইনি। লাঞ্চ শেষে দুজনে সবাইকে বিদায় জানিয়ে এবার ছুটল রিসোর্টটার দিকে। তারা যে রিসোর্টে উঠেছে তার নাম মেঘমাচাং। সাচেকের বাকি রিসোর্টগুলোর মধ্যে এই রিসোর্টটার নাম করা, কারণ এটাতে ভিউ ভালো আসে। আর আহানা মেঘ দেখবে তাই শান্ত ভেবে এই রিসোর্টটাই বুক করেছে। রিসেপশনে এসে শান্ত কিছু ফর্মালিটি পূরণ করে আহানাকে নিয়ে রুমে আসলো। আহানা তো অনেক এক্সাইটেড। দরজা খুলতেই ওর মুখটা নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। দুপাশে দুটো সিঙ্গেল বেড। আহানা মুখের অমন হাল দেখে শান্ত জানলা থেকে পর্দা সরাতে সরাতে বলল, তোমার তো খুশি হওয়ার কথা, রাতে আমার সাথে টাচ লাগলে তোমার ঘুম হয় না, তাই তো আলাদা বেডে রুম নিলাম। তুমি যে বেডে ইচ্ছে সেই বেডে সব। এবার শান্তি তো? আহানা মুখটা ছোট করে একটা বেডে এসে বসলো। শান্ত তার ব্যাগ থেকে একটা জ্যাকেট, টি শার্ট আর প্যান্ট নিয়ে বাইরে রাখলো। তারপর আহানার দিকে চেয়ে বলল, তৈরি হয়ে নাও, আমরা এখন ঘুরতে যাব। কোথায়? মেঘপুঞ্চি রিসর্টটা দেখতে যাব। আর কিছু পাহাড় আছে এখানে, এগুলো দেখে আসা যাবে। ওই কংলাক পাহাড়টাও। ওকে। আহানা চুলটা আঁচড়িয়ে নিয়ে বলল, চলুন। শান্ত আর কিচ্ছু বলল না, কারণ আহানাকে এমনিতেই ভালো লাগছে, নতুন করে সাজার প্রয়োজন নেই। দুজনে রিসোর্ট থেকে বের হতেই কোথা থেকে বাইকে করে একটা কাপল এসে থামলো ওদের সামনে। আহানা ব্রু কুচকে তাকিয়ে আছে। ওদের মাথায় হেলমেট থাকে ঠিক চিনতে পারলো না আহানা আর শান্ত। মাথা থেকে হেলমেট সরাতেই শান্ত ওকে দেখে হেসে ফেললো। তারপর বলল, রিয়াজ তুই এখানে? দেখলি, ঠিকই তোর দেখা পেয়ে গেলাম। নৌমি বলল দেখা পাবো না। একদম ভালো হয়েছে। তা বাইক পেলি কোথায়? বাড়াই নিয়েছি, কংলাক পাহাড়ে যাবো তাই। তোরা নিয়ে নে। ওকে ডান। আহানা নমের দিকে চেয়ে আছে। নমি একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছে, সাথে জিন্স, আর আহানা একটা সুতি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। রিয়াজ আহানাকে জিজ্ঞাসা করলো সে কেমন আছে। আহানা উত্তরে ভালো বলল। ততক্ষণে শান্ত বাইক নিয়ে হাজির। আহানার বাইকে চড়ার অভ্যাস নেই, তাও শান্তকে কোনো রকমে জাপটে ধরে বসলো সে। শান্ত হেলমেটটা পরতে পরতে বলল, ভুলেও আমাকে কখনো ছাড়বে না। পথ আঁকা বাঁকা, কখন যে কি হয়ে যায় শক্ত করে ধরে রাখবা, ঠিক আছে? সামনে দিয়ে রিয়াজ নমকে নিয়ে যাচ্ছে আর পেছন দিয়ে শান্ত আর আহানা। আহানা ভয় পাচ্ছে বলে শান্ত বাইক আস্তে আস্তে চালাচ্ছে। ওদিকে রিয়াজ হাসছে শান্তর বাইক চালানোর স্পিড নিয়ে। শান্ত রেগে আহানাকে বলল মজবুত হয়ে বসতে। এবার রিয়াজকে ছাড়িয়ে যাবে সে। আহানা বাইকের আয়নায় তাকিয়ে শান্ত দিকে মিষ্টি করে চেয়ে ওকে জড়িয়ে দিল শক্ত করে। এভাবে আজ শান্তকে খুব ভালো লাগছে। আহানা যে এতটা মুগ্ধ হয়ে ওর দিকে চেয়ে আছে সেদিকে তার খবরই নেই। সে এখন রিয়াজকে হারাতে ব্যস্ত। আহানা শান্তর পিঠে মাথাটা রেখে পাশে চেয়ে রইল। চলমান গাছগাছালি, সাথে আপন মানুষকে আঁকড়ে ধরে রাখা, আর কি চাই? পাহাড়গুলো মনে হচ্ছে চলমান। রিয়াজকে হারানো শেষে শান্ত এবার খেয়াল করলো
আহানা ওকে আবেশে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে রেখেছে, যেন তাদের মাঝে কোনো দেয়াল নেই, ছিলও না। শান্ত রীতিমতো অবাক। আহানার হয়েছেটা কি, এমন করছে কেন ও? শান্ত বাইকটা থামিয়ে ফেলল, অথচ আহানা এখনো ওর পিঠে মাথা রেখে দূরের একটি পাহাড়ের দিকে চেয়ে মিট মিট করে হাসছে। শান্ত হেলমেটটা খুলে পিঠ ঝাঁকুনি দিতেই আহানার হুঁশ আসলো। থতমত খেয়ে বলল, সরি। তোমার কি হয়েছে একটু বলবা? না, কিছুই তো হয়নি, ভুলবশত মাথায় রেখেছি, তার জন্য সরি। তোমার মনের খবর তুমি আর আল্লাহ জানো, আমার জানার সাধ্য নেই এতে। রিয়াজা নবী মিলে ছবি তুলছে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, আর আহানা সেখানে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত তার ইউটিউব ব্লগ নিয়ে ব্যস্ত। এসব দেখে আহানার এত এত বিরক্ত লাগছে তার কাছে। রিয়াজ আর নওমি কতই না মজা করছে, আর আমার স্বামীকে দেখো, বেয়াদব একটা, আমার সাথে একটা ছবিও তুলতে পারে না। এত সুন্দর ভিউ আসতেছে চারদিক থেকে, এটাই তো ছবি তোলার মোক্ষম সময়, অথচ ওনাকে দেখো। লাগবে না তোর কেয়ার, তোর প্রেম, তোর ভালোবাসা পাই। আহানার রাগে গজগজ করতে করতে পাহাড় থেকে নেমে চলে যাচ্ছে। রিয়াজা নবী ওকে চলে যেতে দেখে শান্তকে ডেকে বলল, আহানা হুট করে চলে যাচ্ছে কেন? শান্ত ব্যাপারটা বুঝলো না, সেও সেদিকে ছুটল। আহানা দাঁড়াও, কোথায় যাচ্ছ? আহানা পিছন ফিরে তাকাচ্ছেও না, কথার উত্তরও দিচ্ছে না, শুধু হেঁটেই চলেছে সে। শান্ত তার হাঁটার গতি বাড়িয়ে শেষে আহানাকে ধরতে পারল, হাত ধরে টান দিয়ে আটকিয়ে নিচের দিকে ফেরালো। আহানার দু চোখ ভর্তি পানি, তার আরেকটা হাত দিয়ে চোখ মুছতে মুছতে সে বলল, আমি হোটেলে ফিরে যেতে চাই। শান্ত নির্বাক হয়ে আহানার অশ্রুসিক্ত চোখ জোড়া দিকে চেয়ে আছে, তারপর বলল, কি হয়েছে তোমার? প্লিজ। শান্ত আর কিচ্ছু বলল না, আহানার হাত ছেড়ে দিয়ে বাইকে উঠে বসলো। আহানাও চুপচাপ এসে বসেছে। শান্ত হেলমেট পরতে পরতে দূরে দাঁড়িয়ে থাকা রিয়াজা নবীকে হাত দিয়ে বাই বলে বাইক স্টার্ট করলো। হোটেলে এসেই আহানা নিজের বিছানায় দপ করে বসে পড়ল, মুখের হাবভাব নিশ্চুপ এখনো। শান্ত দরজা লাগিয়ে এসে এক দৃষ্টিতে প্রায় 1.5 মিনিটের মতন চেয়ে রইল ওর দিকে। তারপর কি ভেবে আহানার হাতের কবজি ধরে ওকে টান দিয়ে বিছানা থেকে নামিয়ে নিল। আহানা চুপ করে আছে এখনো। শান্ত দাঁতে দাঁত চেপে ওকে কাছে নিয়ে এসে বলল, কি সমস্যা তোমার, জাস্ট ক্লিয়ার করে বলো তো। কিছু হয়নি। শান্ত ওর হাতে চাপ দিয়ে বলল, আমি সত্যিটা শুনতে চাই আহানা। আহানা শান্তকে হুট করেই জড়িয়ে ধরল, কাঁদতে লাগলো। আর কিচ্ছু বলতে পারছে না সে। আহানা শান্তকে এইভাবে ধরতেই শান্তর বুকের ভেতরটা ধুক করে উঠল। আহানা কষ্ট পেয়েছে, তাই কি সেইভাবে জড়িয়ে ধরেছে আমাকে? কিন্তু কিসের কষ্ট? আহানা শান্তর জ্যাকেটটা খামছে ধরে শান্তর বুক থেকে মুখটা উঠিয়ে শান্ত দিকে তাকালো, তারপর বলল, আমি জানি না আমি কি চাই, তবে আমার ভালো লাগে না অন্য কাপলদের দেখলে, কারণ ওদের মতন আমরা নই। কেন নই? শান্ত আহানার কাঁধ ধরে ওকে ঝাঁকিয়ে বলল, তার মানে তুমি চাও আমি তোমাকে স্ত্রীর অধিকারটাও দিতাম? অধিকারটাও? হ্যাঁ, টাও। আমি তোমাকে সেভ করার জন্য বিয়ে করেছি। তোমার মান রাখতে দ্বিতীয়বার বিয়ে করেছি তোমাকে। তোমাকে সেই সকল অধিকার দিয়েছি যেটা তোমার প্রাপ্য। আর রইল কথা স্বামী স্ত্রীর মাঝের সম্পর্কটা। চাই না, ছেড়ে দিন আমার হাত। আমি কি বলেছি আমি সেটা চাই? মন খারাপ কেন হয়েছিল সেটা বললাম। আপনি আমাকে আপন করতে চাইলেও আমি দিব না। আপনাকে চেনা হয়ে গেছে আমার, এখন হাত ছাড়ুন। শান্তকে আরেকটু কাছে টেনে বলল, চুপচাপ বসে থাকো এখানে। আহানা চোখ মুছে বসে পড়ল বিছানায়। শান্ত দরজা খুলে বেরিয়ে চলে গেল। আবার 10 কি 15 মিনিট পর ফেরত আসলো হাতে 2টো ছোট বাঁশ নিয়ে, ভেতরে চা। এসে দেখলো আহানা খাটের এক কোণে গুটি সুটি দিয়ে বসে আছে। নাও ধরো, এটা খেয়ে শরীর চাঙ্গা করো। আহানা হাতে বালিশটা নিয়ে শান্তর কথা শুনে চোখটা বড় করে চেয়ে রইল, তারপর চায়ে চুমুক দিয়ে বলল, কেন, চাঙ্গা করে কি হবে? কিচ্ছু হবে না, জাস্ট কানাকাটি করছো যে একটু রিফ্রেশমেন্ট ফিল হবে। আহানা ব্রু কুচকে চা খাওয়ায় মন দিল আবার। শান্ত বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ চা খাচ্ছে। আহানা চায়ে এক চুমুক দিচ্ছে তো আরেকবার শান্তর দিকে তাকাচ্ছে। শান্ত তার চা শেষ করে পিছন ফিরে তাকাতেই দেখলো আহানা ওর দিকেই চেয়ে আছে। শান্ত একটু করে হাসলো, তাও এমন ভাবে যেন আহানা বুঝতেই না পারে। আহানা চোখটা তখনই সরিয়ে আরেক দিকে ঘুরিয়ে নিয়েছে। শান্ত এগিয়ে এসে আহানার হাত ধরলো আবারও, তারপর ওকে টেনে বারান্দায় নিয়ে আসলো। আরে এমন করছেন কেন, কি হয়েছে? শান্ত আহানাকে টেনে এনে বারান্দার একপাশে দেয়ালের সাথে লাগিয়ে ধরে চুপচাপ বাইরের দিকে তাকানোয় মনোনিবেশ করলো। আহানা থ মেরে শান্তর মুখের দিকে চেয়ে আছে। এসব কি হচ্ছে? সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। শান্তর কোনো উত্তর না পেয়ে আহানা নড়ে চড়ে দাঁড়িয়ে বলল, আপনি এমন করলেন কেন?
আমাকে হঠাৎ বিছানা থেকে তুলে এনে এখানে দাঁড় করিয়ে রাখার মানেটা কি সেটাই বুঝতেছি না। শান্ত পাহাড় থেকে চোখ ঘুরিয়ে আহনার দিকে চেয়ে বলল,